নমস্কার, খবর সরাসরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পেয়েছি ধনেখালীর বিধায়ক অসীমা পাত্রকে। শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। দিদি, তা আপনাকে যেটা জিজ্ঞাসা করব যে আপনি পুরো হুগলি যে লোকসভা কেন্দ্র, এই 7টা বিধানসভাতেই দেখলাম চষে বেড়ালেন, কীরকম পরিস্থিতি দেখলেন? আমি প্রথমে খবর সরাসরিকে ধন্যবাদ জানাচ্ছি এবং হুগলির প্রত্যেকটা জনগণকে খবর সরাসরির মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী 20শে মে ভোট, অর্থাৎ পরশুদিন পঞ্চম দফার ভোট। আমাদের হুগলি পার্লামেন্টের প্রার্থী হয়েছে দিদি নাম্বার খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। সে হুগলি পার্লামেন্টে প্রার্থী হয়েছে। আমরা এতদিন সারা বাংলা কেন, সারা ভারতবর্ষে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে সবাই চিনে এবং তিনি যেভাবে, মানে এটা আমার কথা নয়, আমার এত দিদি নাম্বার 1 দেখার সময় হয়, কোনো সিরিয়ালও দেখার খুব একটা সময়, ব্যস্ততার মধ্যে। কিন্তু আমি হুগলি পার্লামেন্টে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে যেটা দেখেছি, যে আবেগ, মানে এটা কল্পনা করা যায় না। সেটা ছোট থেকে বড়, বয়স্ক, তারাও মানে এত গরম, সেই গরমের মধ্যেও তাদের একটাই চাহিদা যে আমি দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলি, দেখব। এই জন্যে রাস্তায় আমাদের যে অঞ্চল প্রোগ্রাম আমরা করতে গেছি, সেই অঞ্চলে আমাদের 1 ঘন্টা টাইম ফিক্স করেছি। সেখানে দেখছি 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা। রাস্তায় মহিলারা দেখছি, এক জায়গায় দেখলাম পান্ডুয়া, এক মহিলা রাস্তার সামনে, গাড়ির সামনে শুয়ে পড়ল। আচ্ছা, বললো আপনাকে গাড়ি থেকে নামতেই হবে। যখন বলে হলো না, তখন দেখছি গাড়ির সামনে শুয়ে পড়ল। বাধ্য হয়ে আমাদের নামতে হলো। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম 5 মিনিট, কিন্তু তাতেও হলো না। বক্তব্য রাখলো, তাতেও হলো না। কিন্তু নামতে হবে। চন্দ্রনগরে এক জায়গা দিয়ে যাচ্ছি আমি, এক ভদ্র মহিলা, বয়স্ক, আমি দেখলাম বাঁ দিকে দাঁড়িয়েছি। হঠাৎ বলছে রচনা কয়, রচনা কয়। আমরা গাড়ি থেকে না, আমরা তখন লাঞ্চে যাচ্ছিলাম, গাড়ি দাঁড় করিয়ে আমি বললাম আপনার কি হয়েছে? বলছে আমি রচনাকে দেখ। আমি বললাম ডান দিকে যা, বসে আছে। রচনা দি ডান দিকে কাঁচ খুলে হাতটা মেলালো। আমি দেখছি ভদ্র মহিলা অঝরে কাঁদছে। এবার আমরা ভাবলাম যে কিছু না কিছু ওর কোনো প্রবলেম। যখন আমরা জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন, কি প্রবলেম? তখন বলছেন যে আমার কোনো প্রবলেম নেই, আমি ভাবতে পারিনি আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হবে এবং হাত মেলাবো। তাহলে বুঝতে পারছেন রচনা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা বাড়িতে। আমি অনেক সময় প্রচুর ছেলে দাঁড়িয়ে থাকি, মানে পুরুষ কর্মী, মহিলা, যেমন মহিলা থেকে আমরা জানতাম রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান মানে মহিলা। কিন্তু ছোট থেকে বড় আজকে যে ছেলেরাও দাঁড়িয়ে থাকে, পুরুষরা, তারাও দেখছে। আমি তাদেরকে তো একই ছলে বলতাম রচনা বন্দ্যোপাধ্যায় ফ্যান তো মহিলারা, আপনারা এত। তখন বলছে না, আমরাও রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, আমরা ভালোবাসি। এই যে হাত জড়িয়ে ধরিয়ে আবেগ,
রচনা বন্দ্যোপাধ্যায় একটা জনপ্রিয়তা, এই হুগলি বলো, সারা বাংলা বলো, সারা ভারতবর্ষতেই আছে, সারা ভারতবর্ষতেই আছে। আজকে এই যে জনপ্রিয়তা, তার সাথে দিদির উন্নয়ন, কারণ তার সিম্বলটা হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল, এটা হচ্ছে উন্নয়নের প্রতীক। উন্নয়ন করছে কে? মমতা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন দিল্লিতে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এমএলএ, মন্ত্রী, এমপি আমরা সবাই গিয়েছিলাম 2রা অক্টোবর। কেন গেছিলাম? বিজেপির সাথে লড়াই করতে না, আমরা গেছিলাম বাংলার যারা 100 দিনের কাজ করেছিল, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আদায় করার জন্য। আমরা গেছিলাম যে 50 লক্ষ বাড়ি এখনো বাকি আছে, সার্ভের প্রথম এসেছিল 11,36,000 বাড়ি প্রথম ধাপে, সেই টাকা দাবিতে। তাহলে এই দুটো কার্ড গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের, বাংলার জনগণের, এই টাকা তারা বন্ধ করে দিয়েছে। তার দাবি আদায় করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত সবাইকে দেখেছে মারতে মারতে পুলিশ থানাতে নিয়ে গিয়েছিল। আমরা তো দলের জন্য লড়াই করতে যাইনি, আমরা গিয়েছিলাম যারা শ্রমিক, যারা কাজ করেছে, যারা গরিব মানুষ, যাদের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে, তাদের দেওয়ার দাবিতে। কিন্তু বিজেপি সাড়া দেয়নি, নরেন্দ্র মোদী সাড়া দেয়নি। এখানকার যিনি প্রার্থী হয়েছেন বিগত 5 বছরে, তিনিও একবারের জন্য বললেন না যে হুগলি আমার মানুষ বঞ্চিত, তাদের জন্য কাজ দেওয়া হোক, তাদেরকে ঘর দেওয়া হোক, তাদের এলাকার রাস্তা দেওয়া হোক। একবারও বললেন না, একবারও বললেন না। তিনি এখন দেখছি দেয়ালে মোদিজি আর লকেট চ্যাটার্জি বড় বড় করে ছবি, আর কি লেখা আছে? হুগলির মোদির গ্যারেন্টি, হুগলির উন্নতি। উনি তো 5 বছর ছিলেন, কি করেছেন উন্নতি? আমার এই, আমি বলাগড় থেকে শুরু করছি। বলাগড় হচ্ছে গঙ্গার ভাঙন, অবশ্যই তিনি সংসদ ছিলেন, তিনি সেখানে ডিমান্ড করতে পারেন। তার তো মোদিজির সঙ্গে ছবি ছাড়ছেন, তিনি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি ছাড়েন, তার সাথে তো ভালো সম্পর্ক। কোনোদিন বললেন না যে আমার বলাগড়বাসী আজকে গঙ্গার ভাঙন সব থেকে বড় একটা প্রবলেম, এটা সলভ করতে হবে। একদিনও কিন্তু 5 বছরে পার্লামেন্টে তুললেন। পান্ডুয়ার জলের সবচেয়ে আর্সেনিক যুক্ত জল পাওয়া যায় পান্ডুয়া, বলাগড়। একবারও বললেন না যে এখানেতে জলের প্রবলেম, আর্সেনিক যুক্ত জল, তাদের ব্যবস্থা করতে হবে। 5 বছরে বলতে পারতেন না? তার সাথে তো প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবার ওটা বসা, তিনি তো চেষ্টা করলে পারতেন, করলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় 700 কোটি টাকা দিয়ে আজকে বলাগড় এন্ড পান্ডুয়া জলের প্রকল্প তৈরি হচ্ছে 700 কোটি টাকা দিয়ে, যেটা পাইপলাইনের মাধ্যম দিয়ে আর্সেনিক মুক্ত জল আজকে বলাগড় এন্ড পান্ডুয়া পাবে। কে করলেন? দিদি। আর উনি লিখছেন হুগলির মোদিজির গ্যারেন্টি, হুগলির উন্নতি। কে করছেন? দিদি। আজকে ধনেখালি, আমি যে অ্যাসেম্বলিতে থাকি, এটা নিশ্চয়ই জানেন, এই এলাকাটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে শিডিউল কাস্টের সংরক্ষিত এলাকা। এই এলাকার
এই ধনেখালি এলাকায় শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব 50% মতন আছে। উনি 2019-এ এসে বলেছিলেন এই এলাকার এমএলএ আপনাদের কিছু করেনি, তৃণমূল কংগ্রেস কিছু করেনি, আমাকে আপনারা ভোট দিন, আমি উন্নয়ন করব। হুগলির মানুষ স্বপ্ন দেখেছিল, ভেবেছিল লকেট চ্যাটার্জি হুগলিকে সোনার হুগলি করে দেবে, লকেট চ্যাটার্জি তাদের পাশে এসে দাঁড়াবে। আজ 5 বছর পর তারা কি দেখলো? 5 বছরে যে লকেট চ্যাটার্জি এই যে প্রতিশ্রুতির নাটক, ভাঁওতাবাজির নাটক 5 বছরে দিয়ে গেছে। যখন করোনা হয় তখন তৃণমূল এই শিডিউল কাস্ট শিডিউল টাইপ থেকে শুরু করে প্রত্যেকটা জনগণের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তৃণমূল কংগ্রেস ছিল। অফায়ন ঝড় হলো, বলুন তো একদিনও হুগলি মানুষের খোঁজ নিতে এসেছিল? করোনার সময় একদিনও খোঁজ নিতে এসেছিল? করোনাতে যারা মরে গেছিল আমি নিজে দাঁড়িয়ে তাদের বডি আমরা দাহ করেছিলাম, আমি নিজে দাঁড়িয়ে। মানুষ তখন ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরোতো না। তৃণমূল দল অ্যান্ড আমরা দাঁড়িয়ে থেকে, আমার 2 জন সমস্তপুরে মারা গিয়েছিল, সমস্তপুরের শ্মশানে, মিস্ত্রিতলার যে শ্মশান, এই শ্মশানে 2টো বডি দেওয়া হয়েছিল, তা আমি নিজে দাঁড়িয়েছিলাম। দাঁতপুরে একজন মারা গিয়েছিল, সেই বডিও এনে কবর দেওয়া হয়েছিল। বলুন তো সেদিন এই এলাকার সাংসদ কোথায় ছিল? করোনার সময় একবার খোঁজ নিয়েছিল যে মানুষ কেমন আছে? একবারও 5 বছর খোঁজ নিয়েছে? এখানে তো অনেক দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মনসা পুজো হয়, গণেশ পুজো হয়, এবং আমার আদিবাসী ভাই বোনদের বাহা পুজো হয়, করম পুজো হয়। 5 বছরে কোনো পুজোতে আসেনি। অথচ এখন দেখছি ইলেকশন ঘোষণার পর থেকে ধনেখালি কেন সারা হুগলিতে একটা মন্দির নেই যে মন্দিরে যায়নি। আমরা ঈশ্বর ভগবানকে বিশ্বাস করি, তারা সত্যের পাশে থাকে। লকেট চ্যাটার্জি যদি মনে করেন মন্দিরে মন্দিরে ঘুরে 5 বছরের পাপকে সে মুক্ত হতে পারে না, কারণ 5 বছরে জনগণ দেখে নিয়েছে যে বিজেপির দল মানে একটা প্রতারকের দল, বিজেপির দল মানে একটা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার দল। তাই দেখেছেন 2014 থেকে আজকে 2024, হ্যাঁ 10 বছর তো হলো, 10 বছর হলো, কি প্রতিশ্রুতি পালন করেছে? বলেছিল 15 লাখ করে টাকা দেবো সবাইকে, একটা মিথ্যে বলে জিরো অ্যাকাউন্টে ব্যালেন্স খুলিয়েছিল। ঢুকেছে টাকা? 10 টাকা ঢুকেছে? ঢোকেনি। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, চাকরি চলে গেছে, অথচ কেউ বাংলার চাকরি পায়নি, তাদের চাকরি বঞ্চিত হয়েছে। বিজেপি চাকরি কেড়ে নিয়েছে, অথচ কেউ চাকরি পায়নি। আবার তারপরে মোদিজি বলেছিলেন আমাকে বিজেপিকে জেতান 2014, বিজেপিকে জেতান, আমি ভারতের সম্পদ পাহারা দেব, যাদের বাইরে কালো টাকা আছে সেটা নিয়ে আসব। প্রধানমন্ত্রী হবার পর আমি প্রধানমন্ত্রী নয়, ভারতকে আমি চৌকিদার হিসাবে ভারতের সম্পদ পাহারা দেব। তাহলে সেই চৌকিদার নরেন্দ্র মোদী থাকলো, অথচ মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদী তার চোখের সামনে থেকে পালিয়ে গেল। তাহলে কি প্রশ্ন নয় কত টাকার বিনিময়ে এই ভারত চোখকে তারা বিদেশে পালালো? আবার যারা এই মাটিতেই আছে, আদানি আম্বানি, তাদের যারা ব্যাংক জালিয়াতি করলো, তাদের টাকা সমস্ত লোন মুকুব করে দিল। কেন? গরিব মানুষকে করোনার সময় 1
মুঠো চাল দিয়ে সাহায্য করেনি, 10টা টাকা দিয়ে সাহায্য করেনি, অথচ হাজার যারা শিল্পপতি তাদের টাকা মুকুব করে দিল কিসের বিনিময়ে? তাহলে বিজেপি সরকারটা কার? নিশ্চয় জনগণের নয়, নিশ্চয় গরিব মানুষের নয়। বিজেপি সরকার হচ্ছে আজকে আদানি আম্বানি কর্পোরেটের সরকার, বিজেপির সরকার। আমরা তাই উন্নয়নের পক্ষে ভোট চাইছি। আর বিজেপি কি বলছে? করব। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি অনেক দিয়েছিল, 10 বছরের প্রতিশ্রুতি একটা পালন হয়নি। 2014 গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের দাম 1000 টাকা। ডিজেল পেট্রোল, আপনিও একটা গাড়ি বাইক চাপেন, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, সরষের তেলের দাম কত, ডালের দাম কত। আজকে উত্তরপ্রদেশের মানুষ, কয়েকদিন আগে আমি একটা দেখছিলাম, একটা এডিটর আপনাদেরই খবরের কাগজে বেরিয়েছে যে উত্তরপ্রদেশের মানুষের হাহাকার, খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। তাহলে কেন? আজকে উত্তরপ্রদেশে তো যোগী আদিত্যনাথ হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই দেশে রাজ্যে কেন খেতে পাচ্ছে না? আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিনা পয়সায় রেশন দিতে পারে, লক্ষ্মী ভান্ডার দিতে পারে, কৃষক বন্ধু দিতে পারে, সবুজ সাথী সাইকেল দিতে পারে, তারপরে স্টুডেন্টদের বই খাতা থেকে শুরু করে ইউনিফর্ম, জুতো, ব্যাগ দিতে পারে, এবং 11-এ পড়লে, আগে ছিল 12 ক্লাসে পড়লে ট্যাব দিত, এখন 11 পড়লে ট্যাব দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছে, মেয়ের রূপশ্রী, একটা মেয়ের ভিতরে গিয়ে বিয়ে দিতে গেলে 25,000 টাকা দিচ্ছে, আজকে দিতে পারি। তাহলে তারা কেন দেয়নি? তাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, উত্তরপ্রদেশ আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, সব জায়গায় যেখানে বিজেপি সরকার আছে, তারা কেন দেয়নি? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে, লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে, তাহলে কেন অন্য রাজ্যে দেয়নি? কেন দেয়নি? আমাদের এইটা প্রশ্ন। আজকে তাহলে লকেট চ্যাটার্জি কি করলেন? আজকে বলছে হুগলির উন্নতি, কিসের উন্নতি করেছে? একটা উন্নতি বলুন। 5 বছরে 25 কোটি টাকা তার এমপি লেটে কি করেছে? বলছে এখানে 2টো লাইট, ওখানে 2টো লাইট। আর আমার এই ধনেখালিতে যে হিসেব দিয়েছে, ধনেখালির 2-এ আমি লাইট খুঁজে পাচ্ছি না। কোন ভাইয়া টাকা খেলো? প্রত্যেকটা ইলেকশনে এরা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, পালন করে না। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। আর মোদিজির গ্যারেন্টি, লকেট চ্যাটার্জির গ্যারেন্টি, সন্দেশখালী মহিলাদের 2000 টাকায় বিক্রি করে দেয়, মহিলাদের সম্মান বিক্রি করে 2000 টাকায়। এটা আমি মহিলা হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত, কারণ মহিলাদের সম্মানটা হচ্ছে সব থেকে বড় সম্মান। সেখানে 2000 টাকা সাদা কাগজে সই করে নিয়ে, আজকে নিশ্চয় দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যেটা শুভেন্দুর ফাঁস হয়েছে, বিজেপির ফাঁস হয়েছে, যে সাদা কাগজে সই করে নিয়েছে, তারা জানে না কোন কাগজে তারা সই করলো। রেখা পাত্র যে ক্যান্ডিডেট, সে পর্যন্ত করে দিয়েছে, 2000 টাকায় তারা বিক্রি হয়ে গেছে। দিদি, আপনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পের নিরিখে এবারে ভোট হবে? হ্যাঁ, মানুষ তো চাই, জনগণ চাই উন্নয়ন। আপনি একটা এখানকার জনগণ একটা ভোটার, তাই তো? অবশ্যই। তাহলে সে যখন ভোট দেবে, আবার বলেছে কাজ বন্ধ করে দিয়েছে মোদী সরকার। দিদি বলেছে আমরা দিল্লির উপর নির্ভরশীল নয়, বাংলা স্বাবলম্বী হবে, বাংলার প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে। কর্মশ্রী প্রকল্প চালু বাজেটই করে দিয়েছে, ডিসেম্বর মাস থেকে যাদের
জব কার্ড আছে তারা 50 দিন করে কাজ পাবে, এবং যাদের ঘরের নাম আছে তারা কাজ পাবে, ঘর পাবে, ঘর পাবে। আজকে মানুষ, জনগণ কি চায়? উন্নয়ন। জনগণ কি বিভাজন চায়? হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, সেখানে এসে একটা তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে, যে তৃণমূল তুষ্টিকরণের রাজনীতি করছে, একটা সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার রাজনীতি করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? জনগণ বলবে। এখানে আমি বলি ঘর ঘর মমতা। তার কারণ হচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, রূপশ্রী, সবুজ সাথী, আরো যা প্রকল্প আছে, শুধু তৃণমূল ঘর পায়? যারা বিজেপি পায় তাদের বউগুলো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তাদের বউগুলো স্বাস্থ্যসাথী পাচ্ছে, তার বাবা মা বার্ধক্য ভাতা পাচ্ছে, কৃষক বন্ধু তার বাবারা পাচ্ছে, কৃষক বন্ধু সবাই পাচ্ছে। এটা তো শুধু তৃণমূল নয় যে কয়েকজন, কারণ এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাড়ি বাড়ি যদি উন্নয়ন না পৌঁছানো যায় বাংলা এগোতে পারে না। তাই আজকে যারা বিজেপি করছে, যারা সিপিএম করছে, যারা কংগ্রেস করছে, একটা পরিবার বলতে পারবে যে আমার বাড়িতে লক্ষ্মী ভান্ডার পৌঁছায়নি? একটা পরিবার বলতে পারবে আমি স্বাস্থ্যসাথী নিইনি মমতা বন্দ্যোপাধ্যায়? একটা পরিবার বলতে পারবে যে আমার বাড়িতে কৃষক বন্ধু পৌঁছায়নি, আমি বিজেপি করি বলে? একটা পরিবার বলতে পারবে যে আমি বিজেপি, কংগ্রেস, সিপিএম করি বলে আমাকে বিনা পয়সায় রেশন দেয়নি? বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাই ঘর ঘর মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে পৌঁছায়। দিদি, যেখানেই দেখছি হুগলি লোকসভা কেন্দ্রে যেখানেই দেখছি যাচ্ছেন আমাদের দলীয় প্রার্থী রচনা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে, মানুষের ঢল, সবচেয়ে দেখছি মেয়েদের ভিড়টা বেশি। আপনার কি মনে হচ্ছে এই যে এত মানুষের ভিড়, এটা ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে মনে করছেন? আমি প্রথমে একটা কথা বলেছি যে প্রথম হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয়তা, সেকেন্ড হচ্ছে উন্নয়ন, যেটা জনগণ চায়। উন্নয়ন দুটো এক জায়গায় হয়েছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, আর একটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন বিজেপির কুচবিহারের জেলা নেত্রী বলেছেন আমরা জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। আমরা যখন জিজ্ঞাসা করছি আপনারা কি লক্ষ্মী ভান্ডার চান, বললো আমরা দিদিকে দিদি থাকবে এবং লক্ষ্মী ভান্ডার চাই, আমরা উন্নয়ন চাই। তার মানে এই জনতার যে ভিড় সেটা বলছেন ভোট বাক্সে প্রতিফলিত হবে 100%। আপনি যেটা বলছেন যে কোচবিহারের বিজেপি নেত্রী বলেছেন, হ্যাঁ এটা আমরাও জানি যে উনি বলেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই লক্ষ্মীর ভান্ডারকে ধরেই বিজেপি আবার বাঁচতে চাইছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে বলেছেন যে বিজেপি ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, টাকা বাড়াবো। প্রথম হচ্ছে যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি। হ্যাঁ, আজকে বাংলায় আপনাকে তো এতগুলো প্রকল্প বলল, তাহলে বাংলায় এসে ওনাকে কেন বলতে হচ্ছে? উনি তো উত্তরপ্রদেশে চালু করতে পারেন, উনি তো বিহারে চালু করতে পারেন, উনি তো উড়িষ্যায় চালু করতে পারেন, উনি তো ত্রিপুরায় চালু করতে পারেন, কেন করেননি? ওরা তো ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার, কেন করেননি? কেন করেনি এটাকে অমিত শাহকে প্রশ্ন করুন না, বিজেপির লোকের চাকরিকে প্রশ্ন করুন। বাংলায় এসে বলছে আমরা বাড়াবো, হ্যাঁ বন্ধ করবো না, বন্ধ করবো না। তাহলে যে বন্ধ করবে বললো তাকে কেন শোকজ করলো না? হ্যাঁ, অমিত শাহ বলছে চালু করবো, বাড়াবো, আবার যে ওরই নেত্রী বলছে আমরা বন্ধ করবো, কোনটা ঠিক? তাহলে তাকে কেন শোকজ করলো না? হ্যাঁ, দল তাকে কেন শোকজ করলো না? তাছাড়া শুধু বাংলায় কেন বলতে আসছে?
ওনার তো অমিত শাহের তো রাজ্য আছে, আরো উত্তরপ্রদেশ আছে, বলছে নাকি অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে, বলেনি যায় ফাটায়। লক্ষ্মী ভান্ডার চালু করেনি কেন? হ্যাঁ, কে বারণ করেছে? বিহারে করেনি কেন? কে বারণ করেছে? উড়িষ্যায় করেনি কেন? কে বারণ করেছে? ত্রিপুরায় করেনি কেন? কে বারণ করেছে? হ্যাঁ দিদি, এখানে আমরা দেখছি যে 2019 সালে যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি প্রার্থী জিতেছিলেন, কিন্তু চন্দননগর এবং ধনেখালি থেকে খালি হাতে ফিরতে হয়েছিল, এখানে কোনো লিড পায়নি। সম্প্রতি যে মদন মোহনতলায় যে সভা করলেন লকেট চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, সেখানে লকেট চ্যাটার্জি দাবি করেছে যে ধনেখালি থেকে এবারে 20,000 ভোটে লিড নেব। কিভাবে এটাকে দেখছেন? প্রথমত উনি জ্যোতিষী, উনি বলতে পারে। আমি জ্যোতিষী নয়, আমি কত হাজারে লিড নেব আমি বলতে পারবো না। উনি জ্যোতিষী, এবং যে সভা থেকে উনি বক্তব্য রাখলেন, হ্যাঁ, তাহলে ওনাকে বাইরে থেকে লোক আনতে হচ্ছিল কেন? আমরা তো, আপনি দেখেছেন কালকে অভিষেকের সভা হলো, হ্যাঁ, আমি তো বাইরে থেকে লোক আনিনি। এখানে 30,000 লোক হয়েছিল ধনেখালি। এবং কালকে আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে 75% মহিলা। এত গরম, উনি তো সন্ধ্যাবেলা করেছিলেন, কটা লোক হয়েছিল? তখন তো গরম ছিল না। আর আমাদের প্রোগ্রামটা ছিল 1টার সময়। কালকে নিশ্চয়ই আপনি মাঠে ছিলেন, দেখেছেন যে কি গরম, মানুষ টিকতে পারছিল না। কিন্তু তাতেও 30,000 লোক ওইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন। এবং এখানে মিঠুন চক্রবর্তী এসেছিল। হ্যাঁ, কেন এসেছিল মিঠুন চক্রবর্তী? এই বয়সে সে ঘুরছে, কেন ঘুরছে? ছেলেকে বাঁচাবার জন্য। তার কারণ যখনই একবার তার বাড়িতে সিবিআই গেল তার ছেলের জন্য একটা কমপ্লেনের ভিত্তিতে, তারপরে ওয়াশিং মেশিনে মিঠুন চক্রবর্তী ঢুকে গেল। আর আজকে ছেলেকে বাঁচাবার জন্য মিঠুন চক্রবর্তীকে ঘুরতে হচ্ছে। কটা লোক হয়েছিল সেদিনকে? হ্যাঁ, মগরা থেকে লোক আনতে হয়েছে, হাড়ির থেকে, তারপর চারিদিক থেকে লোক এনে কত হয়েছিল? 500। হ্যাঁ, শুনুন, ভাড়াটে সৈনিক দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে এলাকার সৈনিক দিয়ে যুদ্ধ জয় করতে হবে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই আপনার মহারণ। যুদ্ধের জন্য আপনি কতটা প্রস্তুত? আমি 365 দিন এই এলাকার তৃণমূল কংগ্রেস এবং আমরা সবাই জনগণের সঙ্গে থাকি, 365 দিনই থাকি। আমার এখানে যা উন্নয়ন হয়েছে ও কিছুই জানে না। বলছে ধনেখালি হসপিটালে পরিকাঠামো হয়নি, ও জানেই না। ধনেখালি হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে, জানে না। একটা গ্রামের ভিতর স্টেট জেনারেল হসপিটাল, ITI কলেজ, হ্যাঁ, কি কি উন্নয়ন হয়েছে যে এই ক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ধনেখালির জন্য কি কি করেছে জানে না। এবং তিনি তো কিছুই করেনি, তিনি আসেননি, তিনি কি করে জানবেন? তিনি কি করে জানবেন? 365 দিন তৃণমূল কংগ্রেস, ওই যে বললাম ঘর ঘর মমতা, অতএব আমাদের কোনো টেনশন নেই। জনগণের সঙ্গে আমরা 365 দিনই আছি। মমতা নাই, ঘর ঘর ধনেখালিতে অসীমা। না না, আমি মমতা দি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে তো আপনাকে লড়াকু নেত্রী হিসেবে জানে, এবং ধনেখালি বাসীর মনে অসীমা পাত্র মানে বিপদে আপদে সবসময় ডাকি অসীমা পাত্রকে পাওয়া যায়, দলমত নির্বিশেষে, এটা সবাই স্বীকার করেন। সে জায়গায় তো বলাই যায়, অনেকেই বলছেন যে অসীমা পাত্রের নেতৃত্বেই এবারও ধনেখালি থেকে ব্যাপক ভোটে লিড দেবেন। কত ভোট পাবেন? প্রথমত বলি, আমি 2011 এখানে MLA হয়েছি। তারপর থেকে রেগুলার আমি পাবলিক মিট করি এবং টোটাল আমি গ্রামে ঘুরি, কোনো প্রবলেম হলে কারো মানে যা যা হয়। তাই এটা তো আমার ডিউটি। আমার এই ডিউটি শেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা আমি আমার দিদির কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি শিখেছি। আজকে তাই আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি সব থেকে বেশি খুশি হই একটা বাচ্চা ছেলে, যদি আমি অন্য জায়গা দিয়ে যাই, একটা ছোট ছেলেও, 6 বছর 7 বছরের ছেলেও বলে
এই দেখ অসীমা চলে গেল না, আমাকে পিসিও দিদিও বলে না, অসীমা চলে যাচ্ছে। সেদিন গুড়াপে হঠাৎ দেখছি 5টা ছেলে, ছোট ছোট ছেলে আমাকে এসে প্রণাম করলো। কি ব্যাপার রে, তোরা আমাকে ছোট ছোট বাচ্চা প্রণাম করছিস? আমাকে ঘুরিয়ে বললো, দিদি আমরা বড় হলে তোমাকেই ভোট দেবো। ওদের বয়স জোর আগিয়ে 6 বছর 7 বছর এরকম বয়স। ধনেখালিতে আপনার একটা জনপ্রিয়তা আমরা লক্ষ্য করে দেখেছি, এটা আমরাও স্বীকার করি। কারণ কিছুদিন আগে যে রচনা ব্যানার্জি রোড শো হচ্ছিল আপনার যেটা গুড়বাড়ি থেকে, সেখানে আমরাও কভার করতে গিয়েছিলাম। দুটো ওই 15-16 বছর মেয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, বাবু তোরা এখানে কি করছিস, রচনাকে দেখবি? বললো হ্যাঁ। আমি বললাম সাথে অসীমা পাত্র আছে। দেখলাম মেয়ে দুটো একদম লাফিয়ে উঠল, অসীমাদি, অসীমা পাত্র আছে, আসবে। মানে দেখলাম যে আপনাকে দেখার জন্য একটা আগ্রহ। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমাকে প্রথমত সবাই চেনে, সবাই ভালোবাসে। এবং আমি আজকে একজনের বাড়ি যাবো, তোমাকে আমি বলছি, আমি টাইম পাইনি কিছুদিন। আমি 10 একবার গিয়েছিলাম। এক মহিলা আর তার মেয়ে, তারা এসে খুব কান্নাকাটি করছিল। কি হয়েছে বললো, আমার স্বামী ব্রেন টিউমার হয়েছে, আমি কিছু করতে পারছি না। আমি ওনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, মানে সবারই করি, আমি সবারই করি। তা উনি এখন ব্রেন টিউমারটা ভিজে থেকে অপারেশন হয়ে এখন ভালো আছে। তিনি আমাকে কদিন ধরে ফোন করছে যে আপনি আমাকে বাঁচালেন, আমাকে একবারও দেখতে আসবেন না। মানে ইলেকশনের জন্য আমি যেতে পারিনি। আজকে আমার মানে 5টায় নির্বাচন শেষ হয়ে যাবে। আমি ভাবছি 10 ঘোড়া বাড়ি অভিজিৎ নাম, আমি তার বাড়িতে একবার যাব। তার বারবার খালি বলে যাচ্ছে, 3বার আমাকে একবার, মানে তিনি আমাকে 3বার ফোন করেছেন যে আমি প্রচার আমার 5টায় শেষ হয়ে যাবে, আমি 10 ঘোড়ায় যাব, যে দিদি আপনার জন্য আমি বাঁচলাম, আপনি আমাকে একবার দেখতে আসবেন না। হ্যাঁ, এটা আমার মানে উনি যখন আমাকে বারবার বলছে যে আপনার জন্য আমি বাঁচলাম, যে আপনি আমাকে একবার দেখতে আসবেন না, আপনাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমি তো ইলেকশনের জন্য যেতে পারিনি। আচ্ছা 5টায় প্রচার শেষ হবে, 10 ঘোড়াতে যাবো, সব জায়গায় ঘুরবো, আমি ভাবছি ওনার সাথে একটু দেখা করবো। দিদি এবার আপনাকে এবার শেষ দিকে প্রশ্ন করছি, এখন শেষ প্রশ্ন করছি যে আপনার কি মনে হচ্ছে হুগলিতে এবার পদ্মকাঁটা সরিয়ে ঘাস ফুল ফুটবে? 100%। কারণ তৃণমূল কংগ্রেস নাটক করতে পারে না, তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতিও দেয় না, এটা মানুষ বুঝে গেছে। 4 তারিখ সবুজ আবে না গেরুয়া আবে, কি আমি বুঝতে না। আপনার কি মনে হচ্ছে? আপনি বলুন, জনগণ কি বলছে? হ্যাঁ, এটা আপনার মুখে শুনতে। প্রথম হচ্ছে জনগণ চাইছে উন্নয়ন। তাহলে উন্নয়নের প্রতীক কি? ঘাসের উপর জোড়া ফুল। তাহলে তো ঘাসের উপর জোড়া ফুলই তো 4 তারিখে সবুজ আবির নাকি? এটা শুধু হুগলি পার্লামেন্ট নয়, এটা সারা বাংলাতে 4 তারিখে সবুজ আবির উঠবে। কারণ উন্নয়নের ভোট হবে, বিভাজনের ভোট নয়, আর এই সন্দেশখালীর মতন নাটকেরও ভোট নয়। মানুষ চায় উন্নয়ন, সেই উন্নয়নেরই ভোটে সবুজ আবির। শুধু দর্শক মন্ডলী, আমরা শুনতে পেলেন যে ধনেখালীর লড়াকু নেত্রী, ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র 100% আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে আগামী 4 জন হুগলি লোকসভা কেন্দ্রে সবুজ আবির উঠবে। অর্থাৎ পুরনো গড়, তৃণমূলের যে পুরনো গড় হুগলি, সেই হুগলি লোকসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেবে তৃণমূল, এটা দাবি করলেন। এবং সেই বিষয়ে আত্মপ্রত্যয়ী ধনেখালীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের হুগলি লোকসভা সাংগঠনিক তৃণমূল জেলা কংগ্রেসের চেয়ারম্যান অসীমা পাত্র। প্রথম আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি, উন্নয়নের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল, আর এই জোড়া ফুলে সবাইকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। আচ্ছা, এটা শুনলেন যে দিদি হুগলিবাসীকে, হুগলি লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের আমাদের খবর সরাসরি চ্যানেলের মধ্য দিয়ে একটা আবেদন রাখলেন যে ওনাদের প্রার্থী, দলীয় প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে ঘাসের ওপর জোড়া ফুল এই চিহ্নে ভোট দেওয়ার জন্য উনি আবেদনও রাখলেন। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রচারের ব্যস্ততার মধ্যে, একদিন পরই ভোট, তার মধ্যে এত শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।